আমার চলচ্চিত্র জগতে আসাটা আকস্মিক না হলেও একটু অদ্ভুত। মানে আমি তখন স্কুলে পড়ি, যখন আমার সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এই ধরনের ছবির প্রতি যথেষ্ট উৎসাহ দেখা দেয়। এবং তার একটা প্রধান কারণ হচ্ছে যে আমি আমি যখন যথেষ্ট ছোট, তখন প্রত্যেক বছর চিলড্রেন্স ফিল্ম সোসাইটি একটা করে ফিল্ম ফেস্টিভ্যাল অর্গানাইজ করতো রবীন্দ্র সরোবরে। সেইটাতে আমি ভীষণভাবে রেগুলার যেতাম। রেগুলার মানে ওটা গরমের ছুটিতে, স্কুলের যখন গরমের ছুটি থাকতো সেই সময় ওই পুরো জিনিসটা ঘটতো। এবং আমার বাবা মা ওই চিলড্রেন্স ফিল্ম সোসাইটির মেম্বার ছিল। ও আমাকে ওখানে নিয়ে যাওয়া হতো। সুতরাং আমি খুব ছোট থেকেই খুব ভালো ভালো ছোটদের ছবির সঙ্গে আহ, ব্যাপারে এক্সপোজ ছিলাম। তাতে একটা সুবিধা যেটা হয়েছিল যে সিনেমা দেখা মানে যে সেই অর্থে যে উত্তম সুচিত্রার ছবি দেখে বড় হওয়া, ওটা একদমই আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। মানে বরঞ্চ উত্তম সুচিত্রার ছবি দেখেছি, কি দেখেছি বললে আমি প্রায় বলতে পারবো না। মানে আমি হয়তো উত্তম কুমারের ছবি বলতে প্রথম আমার এক্সপোজার হয় জয় জয়ন্তী, কারণ ওটা বাচ্চাদের ছবি। সুতরাং সে অর্থে উত্তম কুমার, সুচিত্রা, সুপ্রিয়া এদের ছবিতে আমি একদম এক্সপোজ ছিলাম না। বরঞ্চ আমি এক্সপোজ ছিলাম গুপি গাইন বাঘাবাইন, সাউন্ড অফ মিউজিক, মেরি পপিন্স এই ধরনের ছবিতে। তবে আমার যেটা ইন্টারেস্ট গ্রো করে মোটামুটি আমি বলতে পারি আহ, বিষয় চলচ্চিত্রটা পড়ে, এবং সেটা পড়েছিলাম, এবং আ ফিল্মস দে ফিল্মস পড়ে। তারপরে আরেকটা বই আমাদের বন্ধুদের মধ্যে, আমাদের একটা বন্ধুদের গ্রুপ ছিল, তাদের মধ্যে খুবই সাড়া ফেলে, সেটা হচ্ছে চলচ্চিত্র সমাজ ও সত্যজিৎ রায়, অমিতাভ চট্টোপাধ্যায়ের লেখা একটি বই। ওটা সত্যজিৎ বাবুর বিভিন্ন কাজ নিয়ে আলোচনা, তার পলিটিক্যাল বিস্তার ইত্যাদি নিয়ে নানা রকম গভীর আলোচনা ছিল। ওইটা আমাদের মধ্যে বেশ একটা ইমপ্রেশন ক্রিয়েট করে। এবং যেখান থেকে আমার ধীরে ধীরে মনে হয় যদি কিছু করতে হয় তা সিনেমা নিয়েই করব। কিন্তু সিনেমা নিয়ে করব বললেই তো আর হয় না, সিনেমা নিয়ে করতে গেলে কি করতে হয় জানা নেই। কিন্তু একটা জিনিস জানা হয়ে গেছিল যে ভারতবর্ষে একটি ফিল্ম ইনস্টিটিউট আছে, যেখানে থেকে পড়াশোনা করলে ফিল্মে কাজ পাওয়া যায়। তখন যেন একটা খুব ইচ্ছা ছিল, তখন আমি ধরো ওই ক্লাস 10-11-এ পড়ি, যে কিছু করলে এফটিআই তে যাব। এখন সেটা কি করে যেতে হয়, কেন, কিছুই জানা নেই। এবার তারপরে জানতে পারলাম যে এফটিআই যেতে গেলে আমাকে যেটা করতে হবে, আমাকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে। আর আমি তখন বাঙালি মধ্যবিত্ত পরিবারে যা হয় আর কি, স্কুল পাশ করে ইঞ্জিনিয়ারিং পড়ো, তো আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম। সেই সময় খবর কাগজে হঠাৎ একটা বিজ্ঞাপন দেখি যে এফটিআই তে আন্ডার গ্রাজুয়েটসদেরও পরীক্ষা দিতে অ্যালাউ করছে। সেইটা দেখে আমি ভীষণই উৎসাহিত হয়ে পড়ি, এবং আমি চুপি চুপি বাড়িতে না জানিয়ে আমি তাতে অ্যাপ্লাই করি। এবং যাতে অ্যাডমিট কার্ড আসে, কোনো এক রোববার বালিগঞ্জ শিক্ষা সদন স্কুলে আমাদের পরীক্ষার সিট বসে, পরীক্ষা দিই। এবং তারপরে যেটা হয় যে বাড়ির লোকের কাছেই আমার ইন্টারভিউ লেটারটা আসে যে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এবং আমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে পুনাতে। এইটা তো তখন বাড়িতে জানাজানি হয়ে গেল, এবং বাড়িতে একটু দুমড়ে গিয়েছিল যে ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়ে কোথায় ফিল্ম ইনস্টিটিউটে পড়তে যাব, তার ভবিষ্যৎটাই বা কি। এবং আমাদের পরিবারের চৌহদ্দির মধ্যে কেউ কোনোদিন ফিল্ম ইনস্টিটিউটে পড়েনি বা কোনো ফিল্ম সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে যুক্ত ছিল না। সুতরাং এর ভবিষ্যৎটা যে কি হতে পারে সেটা সম্বন্ধে কোনো ধারণাই বাড়ির কারোর ছিল না, যার জন্য একটু নিমরাজিও ছিল। কিন্তু আমি তখন যথেষ্ট পরিমাণে দৃঢ় প্রতিজ্ঞ যে আমি এখানেই পড়াশোনা করব। তো যাই হোক, পুনাতে ইন্টারভিউ দিতে আসি, এবং ইন্টারভিউ দিয়ে মোটামুটি মনে হয়েছিল যে খুব একটা খারাপ ইন্টারভিউ দিইনি। এবং একটা সুপ্ত আশা জেগেছিল যে বোধহয় সুযোগ হয়ে যাবে। তা দেখলাম সুযোগ হয়ে গেল। তখন আর কি, এফটিআই তে ভর্তি হয়ে গেলাম। আমি এফটিআই তে ভর্তি হয়েছিলাম 83 সালে, পাশ করে বেরোই 86। 86 সালে বেরিয়ে যেটা হয় যে তখন কলকাতায় একটা ভিডিও বুম চলছিল। তখন কাজ বেশি, লোক কম। লোক কম বলতে তখন একটা অদ্ভুত ফেজ, ফিল্ম থেকে ভিডিওতে তখন সবেমাত্র কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি পা রাখতে চলেছে। তাতে হয়েছে কি, ভিডিওয়ে কাজ করা লোকজন, জানা লোকজন খুব কম।
দূরদর্শনে যারা কাজ কাজ করতো তারা মোটামুটি সাইড বিজনেস হিসেবে তারা এই ভিডিও ইন্ডাস্ট্রিতে তখন কাজ করতো। তারা দূরদর্শনেও কাজ করছে এবং প্রাইভেটলি অন দ্য সাইড এই ভিডিও ইন্ডাস্ট্রিতেও কাজ করছে। কিন্তু তারা তো সব কাজ করতে পারে না, এবং তখন কাজের বহরটা অনেক ছিল। তখন বাংলা সিরিয়াল, তারপরে পরবর্তীকালে দূরদর্শনে সেকেন্ড চ্যানেল এইসব খুলে যাওয়াতে কাজ এত পরিমাণে বেড়ে গেল, কর্পোরেট ফিল্মস, বিজ্ঞাপন, সাংঘাতিক পরিমাণের কাজ। এবং তখন যেটা হতো যে আমাদের প্রডিউসাররা ডেকে বলতো, আরে তোমাদের আরো কেউ পাশ করে বেরোচ্ছে না, তার মধ্যে লোক লাগবে তো, মানে এত কাজ। এবং আমরা সত্যি কথা বলতে কি, পাশ করে বেরিয়ে স্ট্রাগল বলতে যেটা হয়, একটা ফোঁটা করতে হয়নি। আমি বলতে পারা যায় পাশ করে বেরিয়ে আসার 1 সপ্তাহের মধ্যে প্রথম কাজটা পাই। সেই কাজটা তখন ইনফোকম বলে একটা সংস্থা ছিল। ইনফোকমের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেয় আমাদেরই এক সিনিয়র ডিরেকশন ডিপার্টমেন্টের শ্যামল সেনগুপ্ত। ও বললো, কি করবিটা কি, চলে আয় চলে আয়, এখানে প্রচুর কাজ আছে। তো ওই যে প্রোডাকশন হাউসের সঙ্গে দেখা করলাম, তারা আমার নাম ঠিকানা নিল। যেদিন নিল তারপর দিন থেকেই ওখান থেকে একটা কল, একটা এডিট আছে, আসতে পারবে অমুক তমুক তারিখে। এই হলো আমার কাজ শুরু। আমার প্রথম কাজ শুরু রাজা দাশগুপ্তের সঙ্গে, তার সঙ্গে অনেক দিন যাবৎ কাজ করি। এবং তারপর ওই একটা কাজ থেকে রাধা সেন, তারপরে আরো অন্যান্য অঞ্জন দত্ত, এইভাবে আমার তখন কাজের পরিধি বাড়তে থাকে। এবং সত্যি কথা বলতে কি, তখন বাড়ি থেকে বলে বেরোতাম, কখন ফিরবো তা নয়, কবে ফিরবো। কবে ফিরবো মানে সত্যিকারের বাড়ি থেকে বেরোতাম এবং 4-5 দিন বাদে ফিরতাম। এবং তার মানে না যে লাড়েলাপ্পা করে বেড়াচ্ছি, তা নয়। সকাল 10টা থেকে 6টা একটা স্টুডিও, 6টা থেকে রাত্রি 12টা আরেকটা স্টুডিও, 12টা থেকে ভোর 6টা আরেকটা স্টুডিও, আবার সকাল 9টা থেকে বিকেল 6টা আরেকটা স্টুডিও। মাঝখানে ওই যে ভোর 6টা থেকে 9টা, সেটা কোনো একটা স্টুডিওর সিঁড়িতে বা তাদের লবিতে বা তাদের রিসেপশনে ঘুমিয়ে পড়তাম। অনেক সময় হতো এডিটিং টেবিলে, মানে এডিটিং রুমেই আমরা এসি অন করে মাথায় ক্যাসেটটা বালিশের মতো করে নিয়ে, ক্যাসেটের খোলগুলো, তখন ক্যাসেট বলে একটা জিনিস থাকতো, সেই ক্যাসেটের খোল মাথায় দিয়ে আমরা ঘুমিয়ে পড়তাম। এইভাবে আমাদের চলতো। এবং তখন সাংঘাতিক একটা আনন্দের সময় ছিল। সেই আনন্দটা সামাও এখন প্রবলভাবে মিস করি, কারণ এখন সেই সময়টা আর নেই। এখন কাজ অনেক কমে এসছে, বরঞ্চ লোক বেড়ে গেছে। আমরা যখন এফটিআই তে পড়ছি, আমি 83 থেকে 86 পড়েছিলাম। তা মোটামুটি 85 সালের শেষ নাগাদ বা 86 শুরুতে ভিডিও আসতে শুরু করে ভারতবর্ষে। এবং তখন আমরা আমাদের এফটিআই অথরিটিসকে বলেছিলাম, দেখুন আমাদের ফিল্ম কোর্সটা শেষ হলে, যেহেতু আমাদের একটা টিভি উইং আছে যেখানে আমাদের টেলিভিশনে যারা কাজ করতো তাদের ইন সার্ভিস ট্রেনিং বলে একটা জিনিস হতো, যেহেতু আমাদের টিভি উইংটা তখন এফটিআই তে আছে, আমরা অথরিটিসদের বলেছিলাম যে ম্যানেজমেন্টকে, যে আমাদের ফিল্ম কোর্সটা শেষ হলে যদি আমাদের একটা 1 মাস বা 2 মাসের একটা ভিডিও ট্রেনিং কোর্স করানো হয়। তাতে তারা সামহাও রাজি হয়েছিল এবং সেই একটা মাস আমাদের একটা ভিডিও হ্যান্ডস অন ট্রেনিং হয়েছিল। তাতে ওই এডিটিং শেখা, ক্যামেরা শেখা, ডিরেকশন শেখা, সাউন্ড শেখা, সবকিছুই আমরা শিখতে পেরেছিলাম। তাতে হয়েছিল কি, কলকাতায় আসার আগে, কারণ তখন আমরা ওই ভিডিও বুমটা আঁচ করতে পেরেছিলাম, আমাদের ভিডিওতে যে কাজকর্মর পদ্ধতি পুরোটা আমরা জানতে পেরেছিলাম এফটিআই এর ওই ভিডিও ট্রেনিং কোর্স থেকে। যার জন্য বেরিয়ে এসে আমাদের অকুল পাথারে পড়তে হয়নি যে আমরা যেহেতু সেলুলয়েডে কাজকর্ম শিখেছি, ও বাবা ভিডিওটা আবার কি জিনিস রে, এইটা করতে হয়নি। যেটা কলকাতায় এসে অনেক লোকের মধ্যে সেটা আমি দেখেছি, যে তারা যখন সেলুলয়েড থেকে ভিডিওতে আসছে, তারা কিরম একটা ত্রাহি ত্রাহি রব ছাড়ছে যে এটা কি করে কি করতে হয়, ওমা এটা অ্যাকচুয়ালি কাটা যাবে না, ছবিটা অ্যাকচুয়ালি দেখতে পাবো না, সবকিছু টেপের ভেতর হচ্ছে, টেপটা যদি ছিঁড়ে যায়, এসব নানা রকম বোকা বোকা অদ্ভুত নানা রকম প্রশ্ন হতো। কিন্তু আমরা মোটামুটি ওয়াকিবহাল ছিলাম ওই কাজে। 1 মাস, 1 মাসের ট্রেনিং পিরিয়ড ছিল, সেটা আমাদের খুবই বড় সাহায্য দিয়েছিল। আমার যেটা হয়েছিল যে আমি কাউকে অ্যাসিস্ট করিনি। অ্যাসিস্ট না করার প্রধান কারণ হচ্ছে যে অ্যাসিস্ট করার কোনো প্রয়োজনই হয়নি, কারণ বেরিয়ে এসেই ইন্ডিপেন্ডেন্ট কাজ পেতে শুরু করে দিই। তবে একটা যেটা হয়েছিল, সেলুলয়েডের অনেক এক্সপিরিয়েন্স লোক, তারা তখন সেলুলয়েডের কাজের অভাবে কিংবা ভিডিওতে এত কাজ করছে, তারা তখন করতো কি, আমাদের মতো যারা নতুন সবেমাত্র ইন্ডাস্ট্রিতে এসছি এফটিআই থেকে পাশ করে, তাদেরকে নিত অ্যাজ হ্যান্ডস অন অপারেটর। তারা পাশে বসে থাকতো, বলতো এখানে কাটো ওখানে কাটো,
আর আমরা কাটতাম। একটু পরে আমরা বলতাম আচ্ছা আমরা এডিট করে দেখছি, আপনার যদি মনে হয় আমরা খুব ভুল করছি তখন আপনি বলবেন, আদারওয়াইজ আমি দেখুন আমরা কি করতে পারি। তো এরকম কাজ আমিও করেছি অল্প স্বল্প, এবং সেখানে বেশ ভালো ভালো নামকরা এডিটরদের সঙ্গেই কাজ করেছি। তার মধ্যে একজন ছিল যেমন মণি অধিকারী। তখন প্রডিউসার বা ডিরেক্টর যারা তখন থাকতেন তারা দেখতে বা এরা তো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারছে, তখন পরের কাজগুলো আমরা ইন্ডিপেন্ডেন্টলি পেতে আরম্ভ করতাম। তখন যেটা হতো, আমি আমার নিজের সত্তাটাকে ভেঙে ফেলতাম। অর্থাৎ আমি তখন আমার পুরো নাম দিতাম না, আমি তখন নাম দিতাম একে মিত্র। একে মিত্র নাম দিয়ে করতাম। অনেক সময় হতো যে কাজ আমার করতে করতে ভালো লাগছে না কিন্তু কাজটা করতেই হবে অর্থের জন্য, সেখানেও আমি নাম দিতাম একে মিত্র হিসেবে। একবার ভেবেছিলাম খুব বিখ্যাত এক বিদেশি এডিটরের নাম দেবো, কিন্তু তাতে দেখলাম যে সেটা দিলে সেই ভদ্রলোক রেগে যেতে পারেন যদি সে জানতে পারে। তাই জন্য এই ছদ্মনামটা ব্যবহার না করে একে মিত্র নামটা ব্যবহার করতাম। তা সেটা তখনকার দিনের অল্প বয়স, তখন মনে করতাম যে কাজ বলতে গেলে গোদার্থ ফেলেনির ছবি, তাছাড়া সব ছবিই খারাপ বা সব কাজই খারাপ। কিন্তু পরে বুঝলাম সেটা তো নয়, বরঞ্চ গোদার্থ ফেলেনি আমাকে কেউ কাজ দেবে না, কাজ দেবে যাদের সঙ্গে কাজ করছি তারাই। সুতরাং পরবর্তীকালে খুব একটা যে একে মিত্র নামটা ব্যবহার করেছি তা নয়, তবে ভিডিওর যুগে প্রথম দিকে বেশ কিছু ব্যবহার করেছিলাম। আমাদের জেনারেশন অফ ফিল্ম এডিটার্স বা ফিল্ম টেকনিশিয়ানস একটু আমার মনে হয় প্রিভিলেজড, কারণ আমরা এফটিআই থেকে শিখে বেরিয়েছি সিনেমা নিয়ে, অর্থাৎ সেলুলয়েডে কাজ করা নিয়ে। সেলুলয়েডে আমি এডিটিং শিখেছি। বেরিয়ে এসে কাজ করতে হয় টেপের জগতে, যেটা তখন লো ব্যান্ড, হাই ব্যান্ড, বিটা ক্যাম। এবং সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেলুলয়েড তো হচ্ছে দ্য আদি অকৃত্রিম নন লিনিয়ার, কেন সেলুলয়েড ইজ এ রিয়েল নন লিনিয়ার থিং। যখন যেখানে সিন 12-র বদল জায়গায় 12, তারপর সিন 10, তারপর সিন একইভাবে কাটতে পারি। যদিও আমরা সেভাবে কখনো এডিটিং করিনি সেলুলয়েডে, 1 2 3 4 করেই করেছি, কিন্তু ওটা কিন্তু আদতে প্রথম, দ্য ফার্স্ট নন লিনিয়ার সো টু সে। তারপরে যখন কাজ করতে শুরু করলাম টেপে, দ্যাট ওয়াজ আ ভেরি লিনিয়ার প্রসেস, মানে তোমাকে এ বি সি ডি করে এডিট করতে হবেই। ইউ ক্যানট এডিট ডি ফার্স্ট অ্যান্ড দেন সি, তাহলে আবার একটা গোলমাল হয়ে যাবে। সুতরাং এই এবিসিডি একটা বাধা ছিল যে লিনিয়ার প্রোগ্রেশনে কাজ করতে গিয়ে কখনো যদি মনে হয় যে ডি সিনটা এডিট করতে করতে বি সিনে অমুকটা চেঞ্জ করা দরকার, তখন আর সেটা করা যাবে না। যার জন্যে একটা জিনিস আমাদের খুব মজ্জাগত হয়ে গেছিল, আ সেন্স অফ ফাইনালিটি ইন দ্য হোল অ্যাপ্রোচ। যেটা করছো সেটা কিন্তু ফাইনাল, এটা আর পাল্টাতে পারবে না পরে গিয়ে। সুতরাং যে কাটটা হচ্ছে সেটা একদম দ্য কারেক্ট কাট, এবং ওটা পরে যখন দেখবে তখনও যেন মনে হয় ওটা কারেক্ট। ওটার মধ্যে কোনো ভুলচুক থাকলে পরে গিয়ে কারেকশন করার কিন্তু খুব একটা সুযোগ থাকবে না। যার জন্যে আমাদের এডিট মেশিনে প্রিভিউ বাটন বলে একটা বাটন থাকতো, মানে বিফোর ইউ মেক আ কাট, বিফোর ইউ এডিট, প্রেস অন দ্য এডিট বাটন, ফার্স্ট ইউ প্রিভিউ দ্য কাট। প্রিভিউ করার পর যদি মনে হয় কিছু অদল বদল করবে বা ওইটাই ঠিক আছে, তখন এডিট বাটনটা দাবাবে। এইটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ট্রেনিং আমাদের হয়েছিল, যে নন লিনিয়ার সিস্টেম থেকে কি করে আমরা লিনিয়ার সিস্টেমে অ্যাডজাস্ট করব। কিন্তু এতে কোনো আমাদের অসুবিধা হয়নি, কারণ তার সঙ্গে আমরা ফিল্মেও কাজ করেছি, যেটা মানে আবার নন লিনিয়ার প্রসেসে কাজ, কিন্তু তখন সেটাকে সেইভাবে অ্যাপ্রোচ করেছি। কিন্তু আবার ফিল্মটা যেটা ছিল, এখন ফিল্মে বলতে এখন তো ডিজিটাল প্রসেসেও ফিল্মে কাজ হয়, তখন আমরা ফিজিক্যালি সেলুলয়েডে কাজ করতাম, অর্থাৎ ফিজিক্যালি সেলুলয়েডটাকে কাটতাম, কেটে জুড়তাম। যখন আমরা রাফ কাট করতাম এডিটে, তখন আমরা টেপ দিয়ে জুড়তাম। সেলুলয়েডের একটা আলাদা টেপ ছিল, সেলো টেপ, আলাদা রকমের একটা টেপ থাকতো, সেটা দিয়েই জুড়তাম। পরবর্তীকালে সেই অনুযায়ী নেগেটিভ কেটে নেগেটিভ জোড়া হতো, নেগেটিভ সিমেন্ট জয়েন্ট করে। এই একটা ওভারঅল যে প্রসেস, মানে প্রথমে সেলুলয়েডের নন লিনিয়ারিটি, তারপর টেপ জগতের লিনিয়ারিটি, আবার ডিজিটালে এসে আবার ব্যাক টু নন লিনিয়ার, এই যে এতটা ব্যাক অ্যান্ড ফোর্থ হলো, এটা সামহাও আমাদের কাজ করতে কোনো অসুবিধা হয়নি। বরঞ্চ যখন যে টেকনোলজিটা এসছে
সেটা খুব সাদরে গ্রহণ করতে আমাদের সুবিধা হয়েছিল। এবং তার প্রধান কারণ ছিল এডিটিং এর যে বেসিক প্রিন্সিপলস গুলো, যে বেসিক টেনেটস গুলো, সেগুলো আমরা খুব ভালোভাবে শিখতে পেরেছিলাম। যেখানকার যেটা ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারলে সে যে কোনো ধরনেরই টেকনোলজি আসুক না কেন, তাতে কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এডিটিং এর যে বেসিক যে প্রিন্সিপল গুলো, সেগুলো পাল্টাচ্ছে না। পাল্টাচ্ছে শুধুমাত্র টেকনোলজিগত কতগুলো অ্যাপ্লিকেশন, এছাড়া আর কিছু বদল হচ্ছে না। এফটিআই শেখাটা তো আমাকে সাংঘাতিকভাবে সাহায্য করে, কারণ একটা বড় ব্যাপার হচ্ছে যে ওখানে যে স্কুলিংটা ছিল, যে একটা আহ, আমি বলবো যে একটা নিয়মের মধ্যে দিয়ে যে আমরা যে একটা জিনিস পড়ালেখা করেছি, করে তার থিওরিটা জেনেছি, তার প্র্যাকটিসটা করেছি, এইটা আমাদের ভীষণভাবে সাহায্য করেছিল। এবং খুব বেসিক কতগুলো নলেজের জায়গা আমাদের খুব আহ, ভালোভাবে আমাদের আহ, শিক্ষা দিয়েছিল, যে শিক্ষাটা কিন্তু এখনো অবধি আমরা বহন করে চলেছি। এই এফটিআই এর এই বেসিক শিক্ষার জায়গাটা এত মানে স্ট্রং ছিল যে এই বেসিক শিক্ষার জায়গাটা ভোলার কোনো স্কোপ নেই। এখনো মনে হয় যে এফটিআই তে যেটা শিখেছিলাম সেটা কত বেশি জরুরি, যতই তখন মনে হোক না কেন যে এটা খুব সিম্পল জিনিস শেখানো হচ্ছে, কিন্তু সেই সিম্পল জিনিসটাই আসল যে বেসিক ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের একটা বিশাল জায়গা ছিল আমাদের ফিল্ম স্কুলের যে প্রশিক্ষণটা।